এই অসভ্য ছেলে, সমস্যা কি তোর? আমার আবার কি সমস্যা হবে? আর তুই আমাকে অসভ্য কেন বলছিস? আমি অসভ্যের মতো কি এমন করেছি? এত কিছু করেও জিজ্ঞেস করছিস কি করেছি? বের হ আমার বাসা থেকে। ও হ্যালো, তোর বাসা মানে? এইটা আমার খালার বাসা। আর তোর সেই খালা হচ্ছে আমার আম্মু, সো এইটা আমারও বাসা। না, আমি যাব না। অনেক বেহায়া তো তুই, এত করে বলার পরও বের হচ্ছিস না। না, বের হব না। আগে বল আমি কি করেছি? তুই আমার পার্সোনাল ডায়েরি কেন লুকিয়ে পড়েছিস? লুকিয়ে পড়তে যাব কেন? সামনে ছিল তাই পড়েছি। সামনে থেকে পড়েছিস মানে? তুই কেন পড়বি, তাও আমাকে না বলে? উফ, বুঝলাম না, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আর তাছাড়া আমি শুধু প্রথম পৃষ্ঠায় পড়েছি, এরপর আর পড়িনি। তোকে আমার ভালো করেই চেনা আছে, খবরদার পরের বার থেকে আমাকে না বলে আমার কোনো জিনিসে হাত দিবি না। হয়েছে, যা এখান থেকে। আমারও কোনো শখ নেই তোর জিনিসে হাত দেওয়ার। এটা তো শুধু সামনে ছিল বলে, আর আমি জানতামও না যে এটা তোর। জানলে ধরতামই না। ইডিয়েট। এই বলে ফারজানা চলে গেল ওর রুমে। আসলেই আমি জানতাম না ডায়েরিটা এই দাজ্জালের, নয়তো কখনোই হাত দিতাম না। আমি সানভি চৌধুরী, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার খালার দাজ্জাল মেয়ে, মানে আমার খালাতো বোন। সামনে এসএসসি দিবে। দেখলেনই তো, সামান্য একটা কারণে কত কথা শোনালো। অবশ্য আমি এসব পাত্তাও দেই না। আজ রবিবার, ভার্সিটি খোলা, তাই সকাল সকাল রেডি হয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। সব ক্লাস শেষ করে বের হলাম, তখনই দেখি খালামণির কল। হ্যালো খালামণি। হ্যাঁ সানভি, কোথায় তুই? এই তো ভার্সিটি থেকে বের হলাম, এখন বাসায় যাব। তাহলে এক কাজ কর, আসার সময় ফারজানাকে সাথে করে নিয়ে আসিস স্কুল থেকে। কেন? প্রতিদিন তো ও একাই আসে, তাহলে আমি আবার যাব কেন? আরে আজকে ওর শরীরটা খুব বেশি একটা ভালো না, একা একা আসতে পারবে কিনা কে জানে, তাই তোকে বলছি। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসব। এই বলে ফোন রেখে দিলাম। তারপর বাইক নিয়ে সোজা চলে গেলাম ফারজানার স্কুলের সামনে। গিয়ে দেখি স্কুল অনেক আগেই ছুটি হয়ে গেছে। আমি চারপাশে খুঁজতে লাগলাম ফারজানাকে। সারা স্কুল খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। স্কুল থেকে বের হতেই চোখ গেল সামনের ফুচকার দোকানে। ফারজানা বসে বসে ফুচকা খাচ্ছে, আর তার সাথে একটা ছেলে বসা। আমি একটু অবাক হলাম, কারণ ফারজানা গার্লস স্কুলে পড়ে, সেখানে কোনো ছেলে নেই। তাহলে একে? আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম দুজনেই হেসে কথা বলছে, যেটা আমার কাছে অনেক অস্বাভাবিক মনে হয়েছে। আমি গম্ভীর স্বরে বললাম, ফারজানা। ফারজানা চমকে উঠল, তারপর বড় বড় চোখে আমার দিকে তাকালো। সে আশা করেনি আমি এখানে আসব, তাও এমন সময়। এ কি, তুই এখানে কেন? হ্যাঁ আমি। খালামণি কল দিয়ে বলল কলেজ থেকে যাওয়ার সময় তোকে নিয়ে যেতে, তোর নাকি শরীর খারাপ। কিন্তু এখানে এসে তো দেখছি তুই একদম ফিটফাট। আসলে আমি এখানে কিছু শুনতে আসিনি। আর এই ছেলেটাকে? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? তুই তো গার্লস স্কুলে পড়িস, তাহলে ফ্রেন্ড আসলো কোথা থেকে? না মানে এমনি। একদম চুপ, আমাকে আজে বাজে বোঝাতে আসবি না। বাইকে ওঠ। ফারজানা কিছুটা ভয়ে ভয়ে বাইকের দিকে গেল। আমি এবার ছেলেটার দিকে তাকিয়ে বললাম, আর কোনো কাজ নেই মেয়েদের পেছনে ঘোরা ছাড়া? অবশ্য ঘুরতেই পারিস, তাতে আমার কোনো সমস্যা নেই, তবে ফারজানার সাথে এসব আমি মানব না। তোকে ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, আজকের পর থেকে যেন তোকে ফারজানার আশেপাশেও না দেখি, মনে থাকে যেন। আমি ছেলেটাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইকে উঠে সোজা খালামণির বাসায় চলে গেলাম। ফারজানা চুপচাপ নিজের রুমে চলে গেল। আমি খালামণিকে উদ্দেশ্য করে বললাম, খালামণি, ভালো পাত্র দেখে তাড়াতাড়ি ফারজানাকে বিয়ে দিয়ে দাও। কি বলিস? ও তো এখনো ছোট, সবে মাত্র স্কুলে পড়ে। শুধু বয়সের দিক থেকেই ছোট,
কিন্তু বাকি সব কিছুতে অনেক এগিয়ে আছে। মানে? মানে কিছু না, আমার যা বলার দরকার ছিল আমি তা বলেছি, এবং সেটা তোমাদের ভালোর জন্যই। পাত্র দেখা শুরু করে দাও। এই বলে আমি ওদের বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে আসলাম। রাতে ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ ওই ছেলেটার আইডি সামনে আসলো, যার সাথে আজকে ফারজানাকে দেখেছিলাম। আমি আইডিতে ঢুকলাম। ছেলেটার নাম ইমন। আইডিটা পাবলিক করা, তাই সব কিছুই দেখা যাচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম আইডি। হঠাৎ কিছু পোস্ট চোখের সামনে পড়ল, যেখানে তার কিছু ছবি আর স্ট্যাটাস। ছবিতে একটা মেয়ের সাথে তার ছবি, সেই মেয়ের সাথে রোমান্টিক কিছু ক্যাপশনও দেওয়া। মেয়েটার মুখ হাত দিয়ে অর্ধেক ঢাকা, তাই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আমি একটু অবাক হলাম, সেই সাথে অনেক কৌতূহলও জাগলো মনের ভেতর। আমি এবার খেয়াল করলাম পোস্টগুলো কাউকে ট্যাগ করে দেওয়া। মেয়েটার আইডির নাম দেখে তো আমি রীতিমতো অবাক। নাম দেয়া ফারজানা চৌধুরী। আমি এবার মেয়েটার আইডিতে ঢোকার ট্রাই করলাম, কিন্তু ইরদ দেখাচ্ছে। বুঝতে পারলাম আমাকে ব্লক করে রেখেছে। তার মানে শিওর এটা ফারজানাই। আমার পায়ের রক্ত এবার মাথায় উঠে গেল। ফারজানা যখন বলেছিল ফ্রেন্ড, আমি তাই মেনে নিয়েছিলাম, তবে কিছুটা সন্দেহ ছিল। কিন্তু এখন আমি পুরোপুরি শিওর ওদের মধ্যে কিছু একটা চলছে। আমি পরের দিন বিকেলে খালামণিকে বাসায় ডাকলাম এবং বললাম সাথে ফারজানাকে নিয়ে আসতে। পরের দিন খালা ফারজানাকে নিয়ে আসলেন। আমি সব কিছু খুলে বললাম এবং সেই সাথে ছবিগুলো দেখালাম। খালামণি সহ সবাই অবাক। ফারজানা তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। খালামণি বলতে লাগলেন, ছি ছি, এসবের জন্য আমি তোকে পড়াশোনা করাই, আর এসবের জন্য স্কুলে যাস? আরে এসব পথে যেন না যাস, সেজন্যই তো এত টাকা দিয়ে গার্লস স্কুলে ভর্তি করালাম। আর শেষমেশ কিনা? এখানে খারাপের কি আছে? আমার কি কাউকে ভালো লাগতে পারে না? আর তাছাড়া ইমন খুব ভালো ছেলে। ভালো কিনা খারাপ সেটা বোঝার ক্ষমতা যদি তোর থাকতো তাহলে কি আর এসব করতি? এই ছেলেকে দেখলেই তো মনে হয় গাঞ্জাখোর। স্টপ সানভি, আর একটাও উল্টোপাল্টা কথা বলবি না। এসব তোর জন্যে হয়েছে। কেন লেগেছিস আমার পেছনে? চুপ কর হারামজাদি। একে তো অন্যায় করেছিস, তার উপর আবার বড় বড় কথা বলছিস। সানভি যা করেছে একদম ঠিক করেছে, না হলে আরো কত কি যে হয়ে যেত। সবাই ঠিকই বলতো ভালো ছেলে দেখে মেয়েকে বিয়ে দিয়ে দাও, কিন্তু আমি শুনিনি। বলেছি পড়াশোনা করুক, তারপর এসব ভাববো। কিন্তু এখন দেখছি এই সিদ্ধান্তই আমার বড় ভুল। কলি দেওয়ার আগেই অনেক বেশি ফুটে গেছিস। দাঁড়া, আজকেই তোর বাবার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করছি। না জানি আবার কোন দিন ওই ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন আর মুখ দেখানোর রাস্তা থাকবে না। এই বলে খালামণি ফারজানাকে নিয়ে চলে গেলেন। রাতে ফারজানা আমাকে মেসেজ দিল মেসেঞ্জারে, সেই আইডি থেকে। হ্যালো। আরে বাহ, ব্লক খোলার মন চেয়েছে তাহলে? তা এইভাবে ব্লক মারে লুকানোর কি দরকার ছিল? আপনি তো অনেক সাহসী একটা মেয়ে। একদম আজেবাজে কথা বলবি না। আমি তোর কি ক্ষতি করেছি যে এভাবে আমার পিছনে লেগেছিস? তোর পেছনে কেন আমি লাগতে যাব? আমি যা করেছি তা তোর ভালোর জন্যই করেছি। তুই আমার থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে বলছিস আমার ভালোর জন্যই করেছিস? ভালোবাসা? আরে তুই তো একটা ক্যারেক্টারলেস ছেলেকে বেছে নিয়েছিস। ইমন মোটেই এমন না। নিজের মতো সবাইকে ভাবিস না। নিজের মতো মানে? তুই কার সাথে কাকে মিল করছিস? দেখ সানভি, আমি জানি ইমন আমার জন্যে ঠিক, আর সেও আমাকে অনেক ভালোবাসে। একটা কথা মনে রাখিস, ভালোবাসা যদি তোর ভবিষ্যৎ ধ্বংস করে সেটা ভালোবাসা নয়। তোকে এত কিছু বুঝতে হবে না, আমারটা আমি বুঝে নিব। তাই দয়া করে আর আমার রাস্তায় আসিস না। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এভাবে আমার সুখের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছিস? কি? আমি তোর সুখের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছি? হ্যাঁ, আর আমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারি। তাই আমি চাই আজকের পর থেকে আমার ব্যক্তিগত জিনিসে তুই কোনো নাক গলাবি না। আর বিয়ে করলে আমি ইমনকেই করব। ঠিক আছে, তুই থাক নিজের মতো, কিন্তু মনে রাখিস
সব কিছুর জন্য তোকে একদিন অনেক পস্তাতে হবে। এ বলেই আমি সাথে সাথে ফারজানাকে ব্লক করে দিলাম। যে নিজের ভালো বোঝে না তাকে অযথা বুঝিয়ে কী লাভ। তারপর আমি আমার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়লাম। সেদিনের পর থেকে ফারজানার সাথে আর কথা হয়নি, ওদের বাসায়ও আর যায়নি। কি দরকার কারো বিষয়ে নাক গলানোর। 3 মাস পর শুনি ফারজানার নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। সেসব নিয়েই আজকে খালা খালু আমাদের বাসায় এসে আলোচনা করে গেলেন। ছেলে নাকি আমেরিকায় থাকে। আমি একটু অবাক হলাম, কারণ ফারজানা তো অন্য কাউকে ভালোবাসে, আর সে স্পষ্টভাবে বলেছিল যে বিয়ে করলে ইমনকেই করবে। তাহলে এখন অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হলো, আর ফারজানাও মেনে নিল। আমি যতদূর ফারজানাকে চিনি, সে খুব জেদি একটা মেয়ে, সবসময় যেটা বলে সেটাই করে। যাকগে, আমার এত কিছু ভেবে কী লাভ। বিকেলে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় ফোনে কল আসলো। বের করে দেখি ফারজানা কল দিয়েছে। আমি রিসিভ করলাম না। পরপর 3 বার যখন দিল তখন রিসিভ করলাম। হ্যালো। সরি, কি রে, তুই আমার ফোন ধরছিস না কেন? ধরেছি তো। সেটা তো 3 বার দেওয়ার পর। আমি তো সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকি না যে কখন তুই কল দিবি আর কখন আমি ধরবো। এভাবে কথা বলছিস কেন? ভালো না লাগলে রেখে দে, আর নয়তো বল কি জন্য কল দিয়েছিস। তুই এখন কোথায়? কেন? একটু আমাদের বাসায় আয় প্লিজ, কথা আছে। ফোনেই বল, আমি আসতে পারবো না। ফোনে বলার মতো সিচুয়েশনে আমি নেই সানভি, প্লিজ বাসায় আয়। আগের সব কিছু বাদ দিয়ে প্লিজ আয়। আমি কিছুক্ষণ ভেবে বললাম ঠিক আছে। তারপর আমি খালামণির বাসায় গেলাম। যেতেই ফারজানা আমাকে ছাদে নিয়ে গেল। কি হয়েছেটা কি? এভাবে ছাদে আনলি কেন? অনেক জরুরি কথা বলতে চাই। হ্যাঁ তো বল তাড়াতাড়ি, আমার এত সময় নেই। ফারজানা এবার কেঁদে দিল। আমি ওর কান্না দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম, কারণ এর আগে আমি কখনো ওকে কাঁদতে দেখিনি। সবসময় শুধু হাসতে নয়তো ঝগড়া করতে দেখেছি। ওর কান্না দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো বড় ব্যাপার। আরে তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? তুই তো জানিস যে বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ তো? কিন্তু আমি এই বিয়েতে রাজি না। ও আচ্ছা, এই ব্যাপার। তা এই কথা তুই আমাকে বলছিস কেন? বাসায় বল যে তুই ওই কি যেন নাম, হ্যাঁ ইমন, ওকে ভালোবাসিস। বলার মতো সেসব কিছুই আর নেই। মানে তুই তো বলেছিলি বিয়ে করলে ইমনকেই করবি। আমি ভেবেছি তুই হয়তো সবাইকে রাজি করাবি। তাহলে এখন কেন এভাবে বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম। নিশ্চয়ই সবাইকে মানিয়ে ওকে বিয়ে করতাম, কিন্তু এসব কিছুই আর সম্ভব না। কেন? খালা খালু কি মানেননি? ওনাদেরকে বললে তো ওনারা মানবে। উফ, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইমনের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে কিছুদিন আগেই। হোয়াট? হ্যাঁ, কিছুদিন আগে জানতে পারি সে তার এক কাজিনের সাথে রিলেশন করে, তাও 3 বছর ধরে। আর এদিকে আমার সাথেও রিলেশন 1 বছরের। সে শুধু আমার সাথে টাইম পাস করেছে। কথাগুলো বলেই ফারজানা আরও কাঁদতে লাগলো। তো এখন কান্না করছিস কেন? যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি আমার কথা। যাকে সেসব কথা, আমার মতে ভালোই হয়েছে, সব কিছুর সামনে এসে গেছে। আর তাছাড়া খালা খালু যে পাত্রের সাথে বিয়ে ঠিক করেছেন সে আমেরিকা থাকে, তোর জন্য তো ভালোই। যা গিয়েছে তার থেকে অনেক ভালো কিছু পেয়েছিস। আমি এই বিয়ে করতে চাই না সানভি। কিন্তু কেন? ছেলে আমার পছন্দ না। তা তোর কেমন ছেলে পছন্দ? ওই ইমনের মতো গাঞ্জাখোর? সানভি প্লিজ ওই প্রসঙ্গটা আর সামনে আনিস না। তাহলে কি সমস্যা বল? আমি চিনি না জানি না, বাবা মা হঠাৎ কোথাকার কোন ছেলের সাথে বিয়ে ঠিক করে দিল। চেনা জানার জন্যই তো বিয়ে ঠিক করা হয়েছে।
উফ সানভি, তুই বুঝতে পারছিস না বিষয়টা। যেই ছেলের সাথে বিয়ে ঠিক করেছেন আমি তাকে এখনো পর্যন্ত সরাসরি দেখিনি, শুধু একবার ফোনে কথা হয়েছে। এখন এই ছেলে ভালো কি না খারাপ সেটা আমি কি করে বুঝবো? তো বাসায় বল সেই কথা, যে তুই আরও ভালো করে জানতে চাস। আমি এই বিয়েই করতে চাই না, এটাই সোজা কথা। তো সেটা খালাখালুকে গিয়ে বল। বাবা মা কোনো দিনও আমার কথা শুনবে না, আমাকে ভুল বুঝবে। তো আমাকে কেন ডেকেছিস? একটা হেল্প করবি? কি? বাবা মাকে তুই একটু বুঝিয়ে বল না যে আমি এই বিয়ে করতে চাই না। তোর কথা অবশ্যই ওনারা শুনবেন। মাথা খারাপ নাকি তোর? আমি কোন মুখে এই কথা বলবো? 100টা প্রশ্ন করবে। কিন্তু আমি তো এই ছেলেকে বিয়ে করতে চাই না। তো কাকে বিয়ে করতে চাস? হঠাৎ কারো কণ্ঠে দুজনেই চমকে গেলাম। তাকিয়ে দেখি দরজার পাশে খালামণি দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে ফারজানা অনেক ভয় পেয়ে গেল। আমি এতক্ষণ সব কিছুই শুনেছি। তা কাকে বিয়ে করতে চাস তুই? এত ভালো একটা ছেলের সন্ধান আনলাম, আর তাতে তুই রাজি না? আমি অপরিচিত কাউকে এভাবে হুটহাট বিয়ে করতে পারবো না। চিনি না জানি না তার সাথে তোমরা আমার বিয়ে ঠিক করে দিলে। তোর জন্য এখন চেনা জানা ছেলে কোথায় পাবো আমি? এই ছেলের সাথেই তোর বিয়ে হবে। দেখো আম্মু, আমার শেষ কথা, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। আর যদি তোমরা জোরাজুরি করো তাহলে আমি উল্টোপাল্টা কিছু একটা করে বসবো, বলে দিলাম। এই বলে ফারজানা হনহন করে চলে গেল। খালা আমার দিকে এগিয়ে এসে বললেন, তুই এখন বাসায় যা। আমি আর কিছু না বলে সোজা বাসায় চলে গেলাম। সন্ধ্যায় খালা খালু এবং ফারজানা আমাদের বাসায় আসলো। সবাই বসে কি যেন আলোচনা করছে। আমাকে আর ফারজানাকে অন্য রুমে যেতে বলেছেন। আচ্ছা, সবাই কি এমন আলোচনা করছে বলতো? আমি কি করে জানবো? আমাকে কি কেউ কিছু বলেছে নাকি? তখনই খালার ডাক পড়ল। আমি আর ফারজানা সেদিকে গেলাম। দুজন বসো, গুরুত্বপূর্ণ কথা আছে। আমি আর ফারজানা বসলাম। খালা বলতে লাগলেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এই ছেলের সাথে ফারজানার বিয়ে হবে না। এই কথা শুনে ফারজানা খুশিতে গদগদ হয়ে গেল। থ্যাঙ্কস আম্মু। আমার কথা এখনো শেষ হয়নি। বিয়ে তোর হবেই, তবে ওই ছেলের সাথে না। মানে আবার কার সাথে? তুই না বলেছিস যে অচেনা অজানা কাউকে বিয়ে করবি না? তাই আমরাও তোর সিদ্ধান্ত মেনে নিয়েছি। আর তাই সবাই মিলে ঠিক করেছি সানভির সাথে তোর বিয়ে হবে। খালার মুখে এই কথা শুনে আমি আর ফারজানা একে অপরের দিকে তাকালাম। দুজনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হোয়াট? এসব কি বলছো খালামণি? যা শুনেছিস তাই। আর এটা আমার একার সিদ্ধান্ত না, আপা এবং দুলাভাইও রাজি। তোমাদের মাথা ঠিক আছে? তোমরা কি বলছো? ফারজানাকে বিয়ে করব আমি? এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, আমার পক্ষেও সম্ভব না ওর মতো শয়তানের হাড্ডিকে বিয়ে করা। কি? আমি শয়তানের হাড্ডি? আমি যদি শয়তানের হাড্ডি হই তাহলে তুই শয়তানের দাদি। এই চুপ কর তোরা। আমরা যা বলেছি তাই শেষ সিদ্ধান্ত। এখন আবার তোরা হুমকি দিস না আমাদের যে এইটাই করব ওইটা করব। এসব বললেও আমাদের সিদ্ধান্ত পাল্টাবে না। আমি ফারজানার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালাম। সে কি বলবে কিছুই যেন বুঝতে পারছে না। তারপর আর কি, বিয়ে ঠিক করা হলো। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে প্রায় প্রতিনিয়ত ফারজানার সাথে আমার ঝগড়া হতে থাকে। বুঝতে পারলাম না সংসার করব কিভাবে। এক সপ্তাহ পর পারিবারিকভাবেই আমাদের বিয়ে সম্পন্ন হলো। সব আনুষ্ঠানিকতা শেষে বউ নিয়ে বাসায় আসলাম। গাড়িতে সে অনেকক্ষণ কান্না করছে, কিন্তু আমি কিছুই বললাম না। বাসায় আসতেই সবাই বউ নিয়ে ব্যস্ত হয়ে গেল। ওইদিকে আমার হারামিগুলা আমাকে জাপটে ধরল। দেখছিস সবাই শানবীর কপাল, মেঘনা চাইতেই জল পেয়ে গেল, আর আমরা কান্নাকাটি করেও পাচ্ছি না। ফাজলামো করিস না তো। তোরা ভালো করেই জানিস আমি এই বিয়েতে রাজি না। ওইটা তো মুখের কথা, নয়তো
আজকাল জোর করে কিছু হয় নাকি? ঠিকই তো ভাইয়া থেকে সাইয়া হয়ে গেছো মামা। হাহা। তোদের তো এরকম সিচুয়েশন আসেনি, তাই তোরা বুঝবি না। যখন এমন মাইন্ডকার চিপাই পড়বি তখন বুঝবি। এখন সর এখান থেকে। এই বলে আমি সবাইকে পাশ কাটিয়ে রুমে চলে এলাম। আসতে দেখি ফারজানা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখে উঠে এসে সালাম করতে নিলে আমি বললাম, আরে আরে, এত ফর্মালিটিস কোথা থেকে শিখেছেন আপনি? যে কোনোদিন ভালোভাবে কথা পর্যন্ত বলেনি সে আবার সালাম করতে এসেছে। ফারজানা এবার মুখ থেকে ঘোমটাটা সরালো, তারপর রাগী চোখে আমার দিকে তাকালো। এই সমস্যা কি তোমার? ভালোভাবে কিছু করলে সেটা কি হজম হয় না? আর আমার কি ঠেকা পড়েছে নাকি এসব করতে? শুধুমাত্র সবাই বলেছে এসব নাকি নিয়ম আর পালন করতে হয়, তাই সেটাই করছি, নয়তো আমার এসব করতে বইই গেছে। ওরে বাবা, এখন তো দেখছি তুই থেকে সোজা তুমি। আগে তো মার দিয়েও তুমি বলাতে পারতাম না, আর এখন মেঘ না চাইতেই জল। এই দেখো, মাথা গরম করবা না একদম, এমনিতেই অনেক প্যারাই আছি। তুই প্যারায় আছিস? এটাও আমাকে মানতে হবে? মানে? এ সব কিছু তো তোর জন্যই হয়েছে। তোর জন্য আমি ফেঁসে গেছি এই বিয়ের চক্করে। কি ভেবে যে সবাই তোর মতো গুন্ডির সাথে বিয়ে ঠিক করেছেন কে জানে। কি আমি গুন্ডি? তা নয়তো কি? যে মেয়ের মুখে দিনরাত ঝগড়া ছাড়া আর কিছু শোনা যায় না, তাকে গুন্ডি বলবো না তো কি বলবো? নিজে মনে হচ্ছে একেবারে ফেরেশতা। শুনে রাখো, আমি কোনো দিনও এই বিয়েটাকে মেনে নিব না। আমিও তোকে মানতে রাজি না, কিন্তু এখন যা হওয়ার হয়ে গেছে, তাই চুপচাপ সংসার চালা। কি সংসার চালাবো তোমার মতো একগুঁয়ে জেদি উদ্ভট ছেলের সাথে? প্লিজ স্পেয়ার মি। আহা, মেয়ের কাণ্ড দেখো। বিয়ের দিনে এমন ডায়লগ শুরু করলে পরের দিন তো হাতাহাতি শুরু হবে মনে হচ্ছে। তাতে সমস্যা কোথায়? দরকার হলে হাতাহাতিও হবে। ওরে বাপরে, এখনো ঘোমটা খোলেনি, তাতে এমন ঘোষণা? তুমি ভুলে যেও না আমি ফারজানা চৌধুরী, যে নিজের মতো করে জীবন চালাতে জানে। আর আমি সানভি চৌধুরী, যে তোর মতো জেদের জেদ ভাঙাতে জানে। চ্যালেঞ্জ নিচ্ছ? অবশ্যই নিচ্ছে। এখন থেকে তো কেবল যুদ্ধ শুরু। ঠিক আছে, দেখা যাবে কে জেতে। মনে রাখিস, আমি কিন্তু হার মানি না। আর আমিও না। এভাবেই দুজনে বকবক করে সারাটা রাত কাটালাম। মনে হচ্ছে এটা বাসর ঘর না, এটা যুদ্ধক্ষেত্র, যেখানে দুজন দুই পক্ষের হয়ে যুদ্ধ করছে। আপনারাই বলুন, এমন গুন্ডি মেয়ের সাথে কি সংসার করা যায়? কথায় কথায় শুধু ঝগড়া করে। তবে কি আর করার, এখন থেকে তো একে সারা জীবন সহ্য করে যেতে হবে, তাছাড়া আর কিছুই করার নেই। এদিকে আবার ভালোই লাগছে, এখন থেকে কিছুটা প্রতিশোধও নিতে পারবো। সারা জীবন যেভাবে জ্বালিয়েছে সবগুলো এক এক করে উসুল করব। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।